চারদিকে ঝড়ো হাওয়া বইছে, সাথে ঝুম বৃষ্টি। নিস্তব্ধ রাস্তায় গাড়ির ভেতরে বসে আছে একজোড়া দম্পতি। দুজনের হৃদয় যেন তুমুল অনুভূতির ঝড় বয়ে যাচ্ছে। সম্পর্কের বৈধতা থাকলেও কোথাও যেন একটা দূরত্ব রয়েই গেছে। সেই দূরত্ব মনের নয়, দূরত্বটা দ্বিধার। নাহিদ খুব সহজেই নিজের আবেগকে কন্ট্রোল করতে জানে। সামনে তার বিবাহিত লাস্যময়ী, আবেদনময়ী, মায়াবিনী স্ত্রীকে দেখে মনে যেই উথাল পাথাল ঝড় সৃষ্টি হয়েছে সেটা দমানো ভীষণ জরুরি। মাঝে মাঝে একান্ত নিজের জিনিসে ও অধিকার ফলানো যায় না। নাহিদ নিজের দৃষ্টি সরিয়ে সামনের রাস্তায় নিক্ষেপ করল। জোরে নিঃশ্বাস ফেলে মনে মনে বিড় করল, কন্ট্রোল নাহিদ, কন্ট্রোল ইউরসেলফ, ইউ ক্যান ডু ইট। আরজু তখনও নাহিদকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। তার মোহনীয় দৃষ্টিভঙ্গি নাহিদকে পর্যবেক্ষণ করে যাচ্ছে। বৃষ্টিতে ভিজে নাহিদের হাতের লোম ভিজে ঘন হয়ে পড়ে আছে। কপালে বেশ কিছু ভেজা চুল লেপ্টে পড়েছে, যেখান থেকে টুপ টুপ করে পানি ঝরছে। একজন পুরুষ এতটা সুদর্শন কি করে হতে পারে? সবাই তাকে রূপবতী বলে। একটা বার সামনের পুরুষটিকে এই রূপে দেখুক, রূপের ডেফিনেশন হয়তো বদলে যাবে। একজন পুরুষ কতটা মোহনীয় হতে পারে তার নেতা সাহেবকে না দেখলে জানতেই পারত না। এমন সুপুরুষকে দেখে যে কোনো যুবতী নিজেকে সংযত করতে পারবে না। এই মানুষটি আরজুর সুন্দর চরিত্রে কালিমা একেই দম নিবে। আরজুর সারা শরীর শিরশির করছে, দুই কান গরম হয়ে আসছে, গলা শুকিয়ে আসছে। বর্ষণের রাতে প্রথম ভালোবাসার মানুষটিকে এতটা কাছে পেয়ে আরজুর আবেগ যেন ডানা মেলে উড়তে চাইছে। নাহিদকে ঝাপটে ধরতে ইচ্ছে করছে, কিন্তু অজানা এক দ্বিধা তাকে আটকে রাখছে। নাহিদ আর চোখে আরজুর দিকে তাকাল। আরজুর মোহনীয় দৃষ্টি নাহিদকে আরজুর প্রতি আরও বেশি আকর্ষণ করছে। দুজনের দৃষ্টি মিলিত হতেই আরজু আর নিজেকে সামলাতে পারল না। নাহিদের সেই দৃষ্টিতে কি ছিল তা আরজুর জানা নেই, কিন্তু সেই দৃষ্টিতে আরজু ধ্বংস হয়ে গেল। নিজের সব দ্বিধা ভুলে নাহিদকে হুট করেই ঝাপটে ধরল, যার ফলে নাহিদ গাড়ির দরজার দিকে হেলে পড়ল। নাহিদের পরনের টি-শার্টের কলার টেনে নিচে নামিয়ে গলায় নাক ডুবাল আরজু। কি মাতাল করা সুভাষ! নাহিদ খানিকটা হতবম্ব হয়ে পড়ল। আরজু হঠাৎ এইভাবে আক্রমণ করে বসবে এটা ধারণাও করতে পারেনি। গলার কাছে কোমল স্পর্শ নাহিদের মস্তিষ্ক এলোমেলো করে দিচ্ছে। আরজু এতেই দমে গেল না। নাহিদের গলায় গভীর চুম্বন এঁকে দিল। নাহিদ অনুভূতির তাণ্ডবে পড়ে আরজুর কোমর ঝাপটে ধরে নিজের বুকের সাথে চেপে ধরল। অন্য হাতে আরজুর চুল খামচে ধরল। আরজুর বক্ষস্থলের উঠানামা নাহিদ অনুভব করছে। লোক ঠিক বলে, সকল ধ্বংসের মূলে রয়েছে নারী জাতি। এই নাহিদকে ধ্বংস করে দিচ্ছে এই সাধারণ নারী। স্বয়ং সৃষ্টিকর্তা হয়তো এই নারীমূর্তির অবয়ব সৃষ্টি করে মুগ্ধ হয়েছেন। আরজু যেন আরও উন্মাদ হয়ে উঠল। চুমু বর্ষণের মাঝেই নাহিদের গলায় জোরে একটা কামড় বসিয়ে দিল। নাহিদ হালকা আহা শব্দ করে উঠলে আরজুর হুঁশ ফিরল। দ্রুত নাহিদকে ছেড়ে দিল। নাহিদও নিজের হাত আলগা করে নিল। আরজু তীব্র লজ্জায় চোখ বুজে নিজের সিটে বসে পড়ল, আর দুই হাতে মুখ ঢেকে লম্বা লম্বা নিঃশ্বাস ছাড়তে লাগল। আরজুর অবস্থা দেখে নাহিদ নিচের ঠোঁট চেপে মুচকি হাসল। গলায় কামড় দেওয়া জায়গায় হাত বুলিয়ে বলল, কি ধারালো দাঁত তোমার! আমার গলা থেকে মাংস ছিঁড়ে নিয়েছ? না, আমার রাজনৈতিক ক্যারিয়ার শেষের পথে। লোকে বলবে যেই মেয়র একটা মেয়ের হাত থেকে নিজেকে প্রোটেক্ট করতে পারে না সে আবার জনগণকে কি করে প্রোটেকশন দিবে? আরজুর লজ্জায় মরি মরি অবস্থা। এতটা বেহায়া সে কি করে হলো?
সোজা ঝাঁপিয়ে পড়ল মানুষটির উপর। যতই নিজের বর হোক, একটু সংযত রাখতে পারল না নিজেকে। ঈষৎ মান সম্মান কিছুই আর অবশিষ্ট রইল না। নেতা সাহেব কি ভাবছে? নিশ্চয়ই তাকে বেহায়া মেয়ে ভাবছে। লজ্জায় আরজুর কান্না পেয়ে গেল। কিন্তু সে কেঁদে আর মান সম্মানের ফালুদা করবে না। তাই মুখ থেকে হাত সরিয়ে মাথা নিচু করে ভাঙ্গা গলায় বলল, আমি বাসায় যাব। নাহিদ আরজুর অবস্থা দেখে মুচকি হাসল আর বলল, তোমার মুখ কেমন লালচে রঙের হয়ে আসছে। কোনোভাবে তুমি ভ্যাম্পায়ারে রূপান্তরিত হচ্ছ না তো? যা ধারালো দাঁত তোমার, তুমিও কি সেই প্রজাতির নাকি? আরজু মনে মনে ভাবল, এই নেতাকে যতটা শান্ত ভেবেছে সে ততটা শান্ত না। বেশ ফাজিল, কেমন করে মজা নিচ্ছে। আরজু যেন মাথা তুলে তাকাতে পারছে না। তাই নিচু কণ্ঠে ফিসফিস করে বলল, আপনি যাবেন নাকি আমি নেমে যাব? থাক, নামতে হবে না। রক্তের পিপাসা লাগলে আমাকে বলো, আমার গলা নিয়ে উপস্থিত হয়ে যাব। যত খুশি রক্ত চুষে খেও। আরজুর আর কিছুই বলল না। নাহিদ মুচকি হেসে গাড়ি স্টার্ট দিল। রাস্তায় আর কেউ কিছুই বলল না। নাহিদ মিউজিক প্লেয়ারে গান বাজিয়ে দিল। যদি ডেকে বলি, এসো হাত ধরো, চলো ভিজি আজ বৃষ্টিতে, এসো গান করি মেঘ মল্লারে, করুণাধারা দৃষ্টিতে, আসবে না তুমি জানি আমি জানি, অকারণে তবু কেন কাছে ডাকি, কেন মরে যাই তৃষ্ণাতে, এই এসো না চলো জলে ভিজি, শ্রাবণ রাতের বৃষ্টিতে। প্রায় 4:30টার দিকে তারা আরজুর বাসার সামনে পৌঁছায়। অন্ধকারাচ্ছন্ন রাস্তাটি নিস্তব্ধতায় আচ্ছন্ন। একটু পরই আজান দিয়ে দিবে, তখন মানুষের আনাগোনা বেড়ে যাবে। আরজু গাড়ি থেকে নামতে লাগলে নাহিদ থমথমে গলায় বলল, তুমি বড় বেসামাল আরজু, নিজের আবেগ অনুভূতিকে সামলাতে পারো না। একজন নেতার বউ হলে অনেক কিছু বিসর্জন দিতে হয়, আর নিজেকে সংযত রাখতে শিখতে হয়। জেনে বুঝে আমার জ্বলন্ত রাজ্যে পা বাড়িয়েছ, পুড়তে তো হবেই। আমার সাথে পথ চলা তোমার জন্য সহজ হবে না আরজু, নিজেকে কঠিন করে গড়তে শিখো। আরজু নাহিদের দিকে তাকাল আর বলল, ভালোবাসার মানুষটি শক্ত করে হাতটি ধরলে অতি দুর্গম পথও পাড়ি দেওয়া সম্ভব। আপনি কি জীবনে শেষ পথ পাড়ি দেয়া পর্যন্ত আমার পাশে থাকবেন? নাহিদ আরজুর দিকে কোমল দৃষ্টিতে তাকাল। কিঞ্চিত ঠোঁট প্রসারিত করে আরজুর মাথায় পরম আবেশে হাত বুলিয়ে বলল, তুমি অনেক বড় হয়ে গেছ আরজু। আরজু অবাক হল নাহিদের এই কথায়। নাহিদ এমনভাবে বলছে যেন আরজুকে বহু বছর আগে থেকেই চেনে, তাই বড় হয়ে গেছে বুঝতে পারছে। সকালবেলায় রিমির ঘুম ভাঙল কারো কোমল স্পর্শে। চোখ খুলে মাকে দেখতে পেল সে। রিমির মা মুচকি হেসে বলল, শুভ জন্মদিন মামনি। রিমি আড়মোড়া ভেঙে বলল, ধন্যবাদ মা, জলদি উঠো, তোর বাবা আর ভাই তোর জন্য নাস্তা টেবিলে অপেক্ষা করছে। রিমির মা চলে যেতেই রিমি ফোন চেক করল। বন্ধু মহলের সকলেই তাকে নিয়ে নানান পোস্ট করে শুভেচ্ছাবার্তা জানিয়েছে। রিমির চোখে পড়ল শুভর পোস্ট। শুভ একটা ফটো আপলোড করেছে, যেখানে রিমি ক্যামেরায় তাকিয়ে সুন্দর করে হাসছে আর শুভ তার পেছনে দাঁড়িয়ে হাতের আঙ্গুল দিয়ে সিং বানিয়ে রেখেছে। ছবিটা দেখে রিমি হাসল। শুভর ছবিতে একটা চুমু খেয়ে লাজুক হেসে বিড়বিড় করল, এই দিনে আমার জন্মই হয়েছে তোর জন্য, আই লাভ ইউ শুভ। রিমি ফ্রেশ হয়ে টেবিলের কাছে আসতেই দেখতে পেল বাবা আর ভাই অলরেডি নাস্তা শুরু করে দিয়েছে। রিমি সবাইকে গুড মর্নিং জানিয়ে বসে পড়ল। রিমির বাবা মেয়েকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে বলল, জন্মদিনের দিনই তুমি আধা ঘন্টা লেট রিমি।
দ্যাটস নট ফেয়ার। রিমি মাথা নিচু করে বলল, সরি বাবা, আর হবে না। নিশান গম্ভীর সুরে বলল, নাস্তা করে আমার রুমে আসিস, তোর জন্য গিফট আছে। রিমি বেশ খুশি হয়ে দ্রুত নাস্তা শেষ করে নিশানের রুমে চলে গেল। নিশান একটা ব্যাগ এগিয়ে দিয়ে বলল, দেখ পছন্দ হয় কিনা। ওয়াও, এত সুন্দর ড্রেস! তুমি এত সুন্দর ড্রেস চুজ করলে কিভাবে? তোমার চয়েস তো ভীষণ বাজে। কথাটা বলেই রিমি চুপ হয়ে গেল। বেশি এক্সাইটেড হয়ে কি সব বলে ফেলেছে? ভাইয়া কি রাগ করল? রিমি মেকি হেসে বলল, না মানে তোমার চয়েস এতটাও খারাপ না। দেখো কত ভালো ড্রেস চুজ করেছ। নিশান মনে মনে অবনীকে ধন্যবাদ জানাল। সেদিন এই পিচ্ছি তাকে এইগুলো চুজ না করে দিলে সেই কমলা রঙের জামাটাই হয়তো সে আনত, যা রিমির হয়তো কখনোই পছন্দ হতো না। পিচ্চির পছন্দ বেশ ভালো। পশ্চিম আকাশের দিকে সূর্য ধীরে ধীরে নেমে আসছে। সূর্যমামা তার তীব্রতা কমিয়ে পশ্চিম আকাশের বুকে প্রায় ঢলে পড়ছে, ফলে বাইরের বাতাসে উষ্ণ ভাব ছড়িয়ে পড়েছে। এই সময়টা বেশ মণিমুগ্ধকর। বিকেলের এই সময়টা যারার ভীষণ পছন্দের। কিন্তু আজ ব্যাপারটা ভিন্ন। যারা নীল জামদানি গায়ে জড়িয়ে নিয়েছে, আর তার কাঁধ অবধি সিল্কি কালার করা চুলগুলো বাতাসে এলোমেলো হচ্ছে বারবার। বেশ বিরক্ত হয়ে সেই চুল কানে গুজে রিকশার জন্য অপেক্ষা করছে। উদ্দেশ্য রিমির বাসা। কোনো প্রোগ্রাম হলেই এই শাড়ি পরার ভূত আরজুর মাথায় ঢুকে। নিজে তো পরবেই, সাথে ওদেরও বাধ্য করবে। এমন মিষ্টি করে রিকোয়েস্ট করে যে মানা করার সাধ্য থাকে না। এই মেয়ে একটা ব্ল্যাকমেইলর। এমন মিষ্টি করে ওই নেতার সামনে কথা বলতে পারলে এতদিনে ওই নেতা ওদের দুলাভাই হয়ে যেত। কিন্তু এই আবাল সেটা পারবে না। যত নেকামি ওদের সাথে। রাস্তায় একটা রিকশাও না পেয়ে যারা বেশ বিরক্ত হল। ড্রাইভার আঙ্কেল ছুটিতে বাড়িতে গেছেন, না হলে গাড়ি নিয়ে বের হওয়া যেত। কেন যে ড্রাইভিং শিখল না? এইবার অবশ্যই ড্রাইভিং শিখতে হবে। যারা হাত ঘড়িতে সময় দেখতে দেখতে খেয়াল করল একটা বাইক তার ঠিক সামনে এসে দাঁড়িয়েছে। যারা ছেলেটার দিকে তাকিয়ে চিনতে চেষ্টা করল, কিন্তু হেলমেট থাকার কারণে ঠিক চিনতে পারল না। যারা বিরক্ত হয়ে বলল, আরে, বাইক এখানে থামিয়েছে কেন? আমার মাথায় উঠিয়ে দেন না, স্টুপিড কোথাকার। যারার কঠিন কথা শুনে ছেলেটি মাথা থেকে হেলমেটটি খুলে নিল। ছেলেটিকে দেখে যারা চমকে গেল, আর তার মাথায় যেন রাগ তর তর করে বাড়তে লাগল। তুমি আমার বাসার সামনে কি করো? আমার বাসা চিনলে কি করে? আমাকে ফলো করতে করতে বাসার সামনে পর্যন্ত চলে এসেছ? জাহিদ মুচকি হেসে বলল, আপনার বাসা চিনা জাস্ট 1-2 এর ব্যাপার। আমি তো আপনার ফ্ল্যাট নম্বরও জানি। 4D রাইট? যারা বিস্ময়ে তাকিয়ে রইল। এই ছেলে এত কিছু কি করে জানল? যারাকে অবাক হতে দেখে জাহিদ আবার বলল, এত জলদি অবাক হলেন? শ্বশুর আব্বার নাম পর্যন্ত আমার জানা। যারা রেগে কটমট করে বলল, তোমার গার্জিয়ানের নম্বর দাও। তাদের ছেলে বাইরে কি করে বেড়ায় তাদের জানানো উচিত। জাহিদ হো হো করে হেসে উঠল, বলল, আরে টেকনিকে শ্বশুরের নম্বর চাইছ? ব্যাপার না, দাঁড়াও তোমাকে এখনই তোমার শ্বশুরের সাথে কথা বলিয়ে দিচ্ছি। এবং যারাকে অবাক করে দিয়ে জাহিদ সত্যি একটা নম্বরে ডায়াল করে বলতে লাগল, হ্যালো পাপা, ব্যস্ত আছো? অপর পাশ থেকে কি বলল যারার জানা নেই। সে তো অবাক হয়ে জাহিদের কাণ্ড দেখছে। জাহিদ বলল, পাপা তোমার বৌমা তোমার সাথে কথা বলতে চাইছে। নাও কথা বলো। বলেই যারার দিকে ফোন এগিয়ে দিল। যারা রীতিমতো ভয় পেয়ে গেল।
এই ছেলে তো ভীষণ ডেঞ্জারাস। সোজা বাপকে কল করে দিয়েছে। যারা দ্রুত ফোন হতে নিয়ে কল কেটে দিল আর জোরে নিঃশ্বাস ফেলে বলল, এই ছেলে তুমি পাগল? জাহিদ বাইকের বসেই সুইট করে নিজের গালে হাত রেখে যারার দিকে তাকিয়ে বলল, শুধু আপনার জন্য। যারা চোখ গরম করে জাহিদের দিকে তাকিয়ে বলল, আমার এলাকায় দাঁড়িয়ে আমার সাথেই ফ্লার্ট করছো? এলাকার মাস্তান দিয়ে একদম ঠ্যাং ভেঙে হসপিটালে পাঠিয়ে দিব। ডাকুন তাদের, আমিও দেখি ওরা কত বড় মাপের মাস্তান। যারা মনে মনে ভাবল এই ছেলে নিজেই একটা মাস্তান, একে বুঝিয়ে লাভ নেই। তাই সামনের দিকে এগিয়ে যেতে চাইলে জাহিদ বলল, চলুন আপনাকে পৌঁছে দিয়ে আসি। যারা রেগে আঙ্গুল তুলে এগিয়ে এসে শাসিয়ে বলল, একদম ফাজলামো করবে না, যাও এখান থেকে, আমি সিরিয়াস। দেখুন আশেপাশে কোনো রিকশা নেই, আপনি চাইলে আমি আপনাকে পৌঁছে দিতে পারি। আমি যথেষ্ট ডিসেন্ট বয়, কোনো অসভ্যতাম করব না, প্রমিজ। যারা বিরক্ত হয় সামনে এগিয়ে রিকশার জন্য অপেক্ষা করতে লাগল, কিন্তু কোনো খালি রিকশাই পেল না। যারা আর চোখে জাহিদের দিকে তাকাল। জাহিদ বাইকে বসে তার দিকেই তাকিয়ে আছে। যারা তাকাতেই মুচকি হেসে হাত নেড়ে হায় জানাল। যারার বিরক্তি যেন আকাশ ছুল। কিছুক্ষণ এইভাবেই কেটে গেল। জাহিদ বলল, রাগ করে কি লাভ হচ্ছে? তার চাইতে চলুন, আপনার দেরি হচ্ছে না? যারা কি করবে ভেবে পাচ্ছে না। জাহিদের প্রতি ভরসা নেই তেমনটা না। ছেলেটা যে ভালো ফ্যামিলির ছেলে সেটা বুঝাই যায়। ব্যবহারও ভালো, কিন্তু যত বাদরামি তার সাথে। তবে যারা ছেলেটার বাইকে উঠলে কোনোভাবে ছেলেটার পাগলামিকে প্রশ্রয় দেওয়া হবে কিনা সেটা নিয়ে ভাবছে, কিন্তু কোনো উত্তর খুঁজে পেল না। অপর দিকে দেরি হয়ে যাচ্ছে, তাই যারা আর না ভেবে জাহিদের বাইকে উঠে বসল। অনেকটা দূরত্ব নিয়ে বসায় জাহিদ বলল, আমাকে ধরে বসুন ম্যাডাম, না হলে চিৎপটাং হয়ে পড়ে যাবেন। যারা বিরক্ত হয়ে বলল, দরকার নেই। জাহিদ বীর বীর করে বলল, জেদি বউ নিয়ে সংসার করা বেশ কঠিন হবে। কি বললে? কিছু না, প্লিজ ভরসা করে আমাকে ধরে বসুন। যারা আলতো করে জাহিদের কাঁধে হাত রাখল আর নিজেই খানিকটা কেঁপে উঠল। যারা নিজের মনকে বুঝতে পারছে না। ছেলেটাকে তার বিরক্তিকর লাগে, কিন্তু ছেলেটার সান্নিধ্য বারবার পেতে ইচ্ছে করে। জাহিদ মৃদু হেসে বাইক স্টার্ট করল। আজকের দিনটা আসলেই ভীষণ সুন্দর। শুভ আর আরজু দাঁড়িয়ে আছে একটা ফুলের দোকানে। আরজু বলল, এখানে কেন দাঁড়িয়েছিস? দেরি হয়ে যাচ্ছে তো, সামনের গলিতে দাঁড়াতে হবে তো। শুভ বিভিন্ন ফুলের দিকে চোখ বুলাতে বুলাতে বলল, চুল কাটতে দাঁড়িয়েছি। আরজু বিরক্ত হয় বলল, এটা কি সেলুন যে চুল কাটতে এসেছিস? শুভ আরজুর মাথায় হালকা চাপড় মেরে বলল, ফুলের দোকানে কেউ চুল কাটতে আসে? ডাফার একটা। আরজু গাল ফুলিয়ে অন্যদিকে তাকিয়ে দাঁড়িয়ে রইল। শুভ আরজুর অভিমানী মুখখানা দেখে মুচকি হাসল। তিনটা গোলাপ আরজুর চুলে লাগিয়ে দিয়ে বলল, এখন একদম পারফেক্ট লাগছে। এই গোলাপের মতো তোর গালটাও লাল। টোকা দিলেই পাপড়ির মতো রক্ত আর অভিমান ঝরবে। আরজু পাশের আয়নায় নিজের প্রতিবিম্ব দেখে অভিভূত হল। কালো জামদানির সাথে এই লাল গোলাপ ভীষণ মানিয়েছে। নিজের এই রূপে সে নিজেই মুগ্ধ হল। শুভ আরজুর নাক টেনে বলল, থাক আর লজ্জায় লাল হতে হবে না। শুভ রিমির জন্য একটা বুকে কিনে নিল। আরজু ফোন বের করে বেশ কয়েকটা সেলফি ক্লিক করল। শুভর কাঁধে হাত রেখে পাউট করেও বেশ কিছু ছবি ক্লিক করল।
শুভ বলল, বাকি ছবি রিমির বাসায় যেয়ে তুলিস। তোর বাদর বোন কই? অবনীর কোচিং সেন্টার সামনের গলিতেই। আর 5 মিনিটের মধ্যেই বের হবে হয়তো। এই রিমি ওই বাদরকে কেন দাওয়াত করল? একটা কি কম পড়ছিল নাকি? একদম আমাকে আর আমার বোনকে কিছু বলবি না, না হলে সত্য সত্যি 2 বোন তোর গলায় ঝুলে থাকব। হে, ভালোই হবে। আমিও বন বিভাগের কল করে তোদের চিড়িয়াখানায় ট্রান্সফার করে দিব। আরজু শুভর পিঠে ধুম করে কিল বসিয়ে দিল। শুভ বেচারা মুখ বিকৃত করে ফেলেছে। মারটা ভালোই লেগেছে। পিঠ ঘষে বিড়বিড় করে আরজুকে কয়েকটা গালি দিল। সন্ধ্যার আগেই সকলেই রিমির বাসায় পৌঁছে গেল। আর সবাই পৌঁছেই রীতিমতো হৈহুল্লোড় শুরু করল। রিমির বাবা হতবাক হয়ে তাদের কাণ্ড দেখছিল। তার মেয়েটা একগাদা জঙ্গলিদের বন্ধু বানিয়ে রেখেছে। 2জন ছেলে মেয়ে বাদে সব পাগলের মতো ছুটোছুটি করছে। সোফার কুশন একটাও নির্ধারিত জায়গায় নেই। সেগুলো এরা ছুড়াছুড়ি শুরু করেছে। এই ধরনের পার্টি তিনি কিছুতেই পছন্দ করেন না। কিন্তু ছেলের কথায় বাসায় ছোট করে পার্টি করছেন। জাস্ট রিমির বন্ধুবান্ধব মিলে মজা করবে। রিমির মা এসে বললেন, দেখেছ কি কিউট কিউট ছেলে মেয়েগুলো? আর কত চঞ্চল! মুহূর্তেই বাসায় কেমন আমেজ তৈরি করে ফেলেছে। তোমার কাছে এই জঙ্গলিগুলো কিউট লাগছে? এদের মধ্যে তো কোনো ডিসিপ্লিন নেই। আরে রাখো তোমার ডিসিপ্লিন। ছেলে মেয়েকে রোবট বানিয়ে রেখেছ। যত সব! বলেই তিনি চলে গেলেন। এতক্ষণ রিমির বাবাকে কেউ খেয়াল করেনি। তাকে দেখতেই সকলেই ওই ভদ্র প্রজাতির মতো চুপ করে বসে পড়ল। সাবিহা আর রামিম চুপ করে বসে এদের পাগলি দেখছিল। রামিম বরাবর শান্ত ছেলে, আর সাবিহা মূলত রামিম পাশে থাকার জন্য বসেছিল। রামিম সাবিহার দিকে 2 বারের বেশি তাকায়নি। আগে সাবিহার সাথে অনেক গল্প আর মজা করা হতো, কিন্তু আজকাল রামিম নিজেই সাবিহার কাছ থেকে দূরত্ব বজায় রেখে চলে। বাসায় রিমির 3জন কাজিনও এসেছে। তার মধ্যে রিবা নামক মেয়েটির সাথে ফুয়াদের বেশ ভাব হয়ে গেছে। কিন্তু রিবার দৃষ্টি ছিল শুভর দিকে। শুভকে দেখে বারবার লজ্জা পাচ্ছে। সবাইকে ভদ্রমতো বসতে দেখে সাবিহার ভীষণ হাসি পেল। এমনকি ফিক করে হেসে দিল। রামিম ও মুচকি হাসল আর বলল, এখন ভদ্রতা দেখাচ্ছি কেন? যখন বলেছিলাম শান্ত থাকতে তখন মনে ছিল না? ফুয়াদ বলল, তোর বাপ এমন করে তাকায় ছিল যেন তার কিডনি ছিনিয়ে নিতে আসছি আমরা। রিমি হেসে বলল, আমরা সবাই মিলে বাবার ডিসিপ্লিন লাইফের রফাদফা করে রেখেছি, তাই তো শকে আছে। রামিম বলল, ডিসিপ্লিনে থাকা ভালো। শুভ বলল, আজাইরা ডিসিপ্লিন। আমরা না থাকলে এই বেকুব রোবট হয়ে জীবন পার করে দিত। ওর ভাইরে দেখেছিস পুরাই আলাদা জগতের। রিমি রেগে শুভর দিকে তাকাল। শুভ ঠোঁটে আঙুল চেপে চুপ করে গেল। যারা কৌতূহলী হয়ে বলল, রিমি তোর ওই হ্যান্ডসাম ভাইটা কই? আমাদের দেখে পালিয়েছে নাকি? পালাবে কেন? উল্টো তোরা আমার ভাইকে দেখে ভয় পালাস। যারা হেসে বলল, আমি এমনি পালাই না, তোর ভাইকে দেখে তো একবার চোখ টিপ মেরেছিলাম, যেই রাগী চোখে আমার দিকে তাকিয়েছিল। মনে হয়েছে আমাকে তুলে আছাড় মারবে। তোর ভাবি হওয়ার সুপ্ত ইচ্ছা মুহূর্তেই ধ্বংস করে দিয়েছে। একটুর জন্য ছেকা খেয়ে তোর ভাবি হতে পারলাম না, তারপর আর তোর ভাইয়ের সামনেই যাই না। আরজু দুষ্ট হেসে বলল, শুভ ওই রিবা কিন্তু তোর উপর ক্রাশ খাইছে। দেখ কেমন করে তাকাচ্ছে তোর দিকে। যা জলদি ওর ফোন নম্বর এনে ডেট করা শুরু করে দে। দেখতে কিন্তু কিউট আছে। শুভ বেশ বিরক্ত হয়ে বলল,
আমার ইচ্ছে নাই কাউকে ডেট করার। আরজু বলল, যা, তোকে দিয়ে কিছু হবে না, দাঁড় আমি এনে দিচ্ছি। রিমি আরজুকে থামিয়ে বলল, এত খুশি হওয়ার কিছু নাই, ক্রাশ খাওয়া ওই মেয়ের অভ্যাস। কয়েক মাস আগে ভাইয়াকেও প্রপোজ করেছিল, ভাইয়াও ওর গাল বরাবর একটা বসিয়ে দিয়েছিল। অবনীর বেশ ভালো লাগছে এদের কাণ্ড দেখতে। আরজু আপুর বন্ধু বান্ধব এক একটা নমুনা। আজ না আসলে এই বিনোদন পুরোই মিস হয়ে যেত। রিমি আপুকে অবনীর বেশ ভালো লাগে, চশমা পরা কিউটি পাই। আর উনার ভাইয়ের বর্ণনা শুনে মানুষটিকে দেখার ইচ্ছে জাগছে। তবে রিমিকে দেখলেই তার একজনের কথা বেশ মনে পড়ে, চেহারায় কেমন যেন একটা মিল খুঁজে পায়। হঠাৎ সুরভির কল আসায় অবনী বাসার নিচে চলে আসে কথা বলতে, কারণ তার বোনের গ্যাং জোরে মিউজিক বাজিয়ে রেখেছে। অবনী কথা বলতে বলতে হঠাৎ একজনকে দেখে থমকে যায়। নিশান মাত্রই কেক নিয়ে বাসায় পৌঁছাল, অনেকটা দেরি করে ফেলেছে। বাইক থেকে নেমে দ্রুত বাসার গেটে ঢুকেই অবনীকে দেখে বেশ বড় সড় ঝটকা খেল। নিশান অবাক হয়ে বলল, তুমি এখানে কি করছো? অবনীর বেশ হাসি পাচ্ছে নিশানের মুখের ভঙ্গি দেখে। এই মানুষটিকে ভরকে দিতে তার বেশ লাগে, তাই মজা করে বলল, এখানে আমার শ্বশুর বাড়ি। নিশান যেন আকাশ থেকে পড়ল, এই পিচ্ছি মেয়ের বিয়ে হয়ে গেছে? সিরিয়াসলি? কোথাও না কোথাও নিশানের মনের কোণে সূক্ষ্ম যন্ত্রণা হচ্ছে, তাই অবাক হয়ে বলল, শ্বশুর বাড়ি মানে? এই তোমার বয়স কত? অবনীর ভীষণ হাসি পাচ্ছে, কিন্তু হাসা যাবে না, তাই বলল, আপনি জানেন না মেয়েদের বয়স জিজ্ঞেস করতে হয় না। আমার বয়সে অনেক মেয়েরা এক বাচ্চার মা হয়ে যায়। নিশান কি বলবে ভেবে পাচ্ছে না। হঠাৎ কিছু একটা ভেবে বলল, কোনটা তোমার শ্বশুর বাড়ি? অবনী দুষ্ট হেসে লাজুক ভাব এনে গলার স্কার্ফ আঙ্গুলে পেঁচাতে পেঁচাতে বলল, এই তো 2 তলায়, ওই বাড়ির একমাত্র ছেলের বউ আমি। আমার জামাইটা যা হট আপনি চিন্তা করতে পারবেন না। নিশানের চোখ কোটর থেকে বেরিয়ে আসার উপক্রম। 2 তলায় তো ওরা থাকে, তাহলে সেটা এই মেয়ের শ্বশুর বাড়ি হলো কোথা থেকে? এই বাসার একমাত্র ছেলে সে, তাহলে এই বাচ্চাকে সে কবে বিয়ে করল? হয় আল্লাহ, এই মেয়ে কোনো ঝামেলা পাকাবে কিনা কে জানে। নিশান হা করে বেকুবের মতো তাকিয়ে রইল। অবনী নিশানকে ভরকে দিয়ে দৌড়ে উপরে চলে গেল। নিশান বাসায় পৌঁছালে দেখল রিমির সব ফ্রেন্ডরা এসে পড়েছে। তাদের ভিড়ে অবনীকে দেখে তাকিয়ে রইল। অবনী রিমিকে খোঁচা দিয়ে জিজ্ঞেস করল, আপু এই লোক কি তোমার জন্মদিনে ইনভাইটেড? আরে কি বলো, এটাই তো আমার বড় ভাইয়া। অবনী যেন আকাশ থেকে পড়ল, হা করে নিশানের দিকে তাকাল। এই লোককে ভরকে দিতে যেয়ে নিজেই বেকুব বনে গেল। নিশানের অবনীর মুখভঙ্গি দেখে হঠাৎ ভীষণ হাসি পেল, কিন্তু নিজের ব্যক্তিত্বের বিপরীতে যেয়ে সে তা করল না। গম্ভীরভাবে সবার সাথে কুশলাদি বিনিময় করে নিজের রুমে চলে আসল। দরজা বন্ধ করে নিচের ঠোঁট চেপে হেসে দিল। মেয়েটার চেহারা দেখার মতো ছিল। অন্যদিকে অবনী মন খারাপ করে বসে রইল। শেষে কিনা বড় বোনের বন্ধুবীর বড় ভাইয়ের প্রেমে পড়ল। এই ট্র্যাজেডি কি মানা যায়? রিমি আপু তাকে ভাবি ভাবি বলে ডাকলে কেমন অদ্ভুত শোনাবে। আচ্ছা এই লোকের বয়স কত? দেখে তো আরজু আপুর বয়সী মনে হয়েছিল। মামনি জানলে হার্ট অ্যাটাক করবে। তার বড় মেয়ে এমন এক নেতার প্রেমে পড়েছে যার নাম আর প্রফেশন একদম পছন্দ করে না। আর ছোট মেয়ে দ্বিগুণ বড় বয়সী লোকের প্রেমে ঢলে পড়েছে। তার দেওয়া স্বাধীনতার প্রপার মিসইউজ করছে তারা 2 বোন, তার বলার অপেক্ষা রাখে না। চঞ্চল অবনী গালে হাত দিয়ে বসে রইল।
এই মুহূর্তে তার সব কেমন বিরক্তিকর লাগছে। আরজুর মাঝে মাঝে মনে হয় নাহিদকে নিউক্লিয়ার বোমা মেরে উড়িয়ে দিতে। রাজ্যের সকল ব্যস্ততা যেন এই লোকের ঘাড়ে এসে পড়ে থাকে। দুনিয়ার সবার জন্য সময় থাকে, শুধু তার জন্যই থাকে না। গতকাল থেকেই আরজু নাহিদকে কল করে যাচ্ছে। শর্ত ছিল উনি নিজে থেকেই কল দিবে। কিন্তু 3 দিন 4 দিন চলে যায়, এই বদলোক তাকে একটা কল করে না। সেদিন ভাব নিয়ে বলছিল, আরজু তুমি কিন্তু শর্ত ভঙ্গ করছ। তোমাকে মানা করেছিলাম আমাকে কল করতে। আমি ফ্রি হয়ে কল করব। আরজুর ভীষণ রাগ হয়েছিল। এই মানুষটি ভীষণ অদ্ভুত। কখনো মনে হয় মানুষটি তাকে পছন্দ করে, আবার কখনো মনে হয় এই সম্পর্কটি তার কাছে কোনো মূল্যই রাখে না। রেগে আরজু বলেছিল, আপনি কখনো ফ্রি হবেন না। আমার জন্য তো কখনোই না। আপনি ভীষণ খারাপ মানুষ। নাহিদ কৌতুক সুরে বলেছিল, কি আর করার, এই খারাপ মানুষটির কাছে ফেঁসে গেছ। এখন এই খারাপ মানুষটির ভালো খারাপ সবটাই মেনে নিতে হবে। আরজু রেগে কল কেটে দিয়েছিল। এই লোকটা তার মাথা খারাপ করে রেখেছে। বিকেলের দিকে শুভ আরজুর বাসার সামনে এসে কল করে, কি রে ভেবলি, তোর কোনো খবর নাই কেন? আরজু ভীষণ অভিমান নিয়ে বলে, আমার খবর নিয়ে তোর কোনো কাজ আছে? অনেক কাজ আছে। জলদি নিচে নাম। পিৎজা ইনে অফার চলছে, তোদের ট্রিট দিব। কুত্তা, অলয়েজ অফারে খাওয়াস। কোনো দিন আঙ্কেলের দেওয়া পকেট মানি পুরোটা আমাদের পিছনে খরচ করেছিস? মধ্যে রাতে যে আইসক্রিম খাস সেটা কি তোর শ্বশুর দেয়? দিলে মন্দ হতো না। জলদি বের হয়ে আসো, না হলে আমি গেলাম। যেয়ে দেখ, তোর ঠ্যাং ভেঙে বাইকের পেছনে ঝুলিয়ে দিব। আরজু দ্রুত রেডি হয়ে রুম থেকে বের হয়ে দেখল সাবা খানম হাতে কফি নিয়ে আসছে। আরজুকে দেখেই বলল, কোথায় যাচ্ছিস? আমি কফি নিয়ে আসলাম। আরজু খালামণিকে জড়িয়ে ধরে গালে টুপ করে চুমু খেয়ে বলল, এখন কফি খাওয়ার একদম সময় নেই খালামনি। শুভ নিচে দাঁড়িয়ে আছে। ছাগলটার পকেট খসিয়ে তবেই বাসায় ফিরব। ঠিক আছে, জলদি ফিরে আসিস। এমনিতেই তোর সাথে ইদানিং টাইম স্পেন্ড করতে পারি না। কেসের কাজে এত ব্যস্ত থাকি যে কি বলবো। আরজু ঘড়িতে সময় দেখে বলল, আর 15 মিনিটের মধ্যেই তোমার প্রেমিক পুরুষ চলে আসছে। আমিও বাইরে যাচ্ছি, অবনীটাও তো কোচিংয়ে আছে। সো দুজন মিলে চুটিয়ে প্রেম করো। সাবা খানম আরজুর কান মলে বললেন, বেশি পেকে গেছিস, তোকে জলদি বিদায় করতে হবে। আমি তো কবে থেকেই রেডি হয়েই বসে আছি। এখন তোমাদের জামাই বুঝলেই হল। সাবা খানম অবাক হয়ে আরজুর দিকে তাকালেন। আরজু মেকি হেসে বলল, আরে ভবিষ্যৎ জামাইয়ের কথা বলেছি। আমার দেরি হয়ে যাচ্ছে, আসছি। আরজু দ্রুত বাসা থেকে বেরিয়ে আসল। খালামণির মতো তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন মানুষের সামনে মুখ ফসকে কিছু বেরিয়ে গেলেই সমস্যা। ব্যাপারটা ধরতে তখন খালামণির একটু সময় লাগবে না। ইসস, সেও যদি খালামণির মতোই এতটা বুদ্ধিমতী হতো তবে কতই ভালো হতো। নেতা সাহেবকে চুটকিতেই হাত করে ফেলা যেত। শুভ তো তাকে সবসময় ভেবলি, বোকা এসবই বলে। তার চাইতে তো অবনী অনেক বেশি বুদ্ধিমান। আরজু নিচে নামতেই শুভ আরজুকে হেলমেট পরিয়ে দিল। শুভর এই কেয়ারগুলো আরজুর ভীষণ ভালো লাগে। আরজু বাইক বসে পেছনে থেকে শুভকে ঝাপটে ধরল। শুভ বলল, দম বন্ধ করে মেরে ফেলবি নাকি? ছাড়। আরজু আরো জোরে শুভকে চেপে ধরে বলল, তোকে তো মারবই, সাথে আজ তোর পুরো পকেট ফাঁকা করেই ছাড়ব। হ্যাঁ, তুই রাক্ষস আছিস।
আর আরেক যারা রাক্ষস বসে আছে। আমার পকেটের রফাদফা তো হবেই। আরজু খিলখিল করে হেসে উঠল। শুভ লুকিং গ্লাসে আরজুকে দেখে মুচকি হাসল। এইভাবে চেপে ধরলে আজ তার অ্যাক্সিডেন্ট নিশ্চিত। তার উপর মারাত্মক হাসি। আজ শুভকে খুন করেই দম নিবে। আরজুর প্রতিটি স্পর্শ শুভর বুকে ঝড় তুলে। মেয়েটা কেন বুঝে না? শুভ আপন মনে বাইক চালাচ্ছে, আর আরজু আশেপাশের ব্যস্ত শহর দেখতে ব্যস্ত। হঠাৎ একটা পোস্টারে তার চোখ পড়ল। আরজু তীক্ষ্ণ দৃষ্টিতে সেই পোস্টারটি স্ক্যান করে মস্তিষ্ককে জমা করে রাখল। বন্ধু মহলের সকলেই বসেছে পিৎজাইনে। আরজু বলল, ওই রামিম ব্যাটা আসে নাই কেন? শুভ বলল, কল করেছিলাম। ছাগলটা আমাকে ৯-৬ বুঝাচ্ছে। ফুয়াদ গেছে ধরে বেঁধে নিয়ে আসতে। যারা মেনু কার্ড দেখতে দেখতে বলল, দোস্ত একটা সুসংবাদ আছে। সাবিহা মুচকি হেসে বলল, আমরা খালামণি হচ্ছি? সাবিহার কথায় আরজু শুভ হেসে উঠল। যারা ঝাঝানো গলায় বলল, আমার কি জামাই আছে যে আমাকে প্রেগনেন্ট করবে? ফালতু যত সব। মুডটাই খারাপ করে দিল। আরজু যারার গাল টেনে বলল, আরে কিউটি রাগ করিস না, বলে ফেল তোর সুসংবাদ। আরজুর কথায় যারা বেশ আগ্রহ পেল, আর বলল, সামনের সপ্তাহে একটা প্রোগ্রামে আমি র্যাম্প ওয়াক করতে যাচ্ছি। এই ব্র্যান্ডের সাথে কাজ করার সুযোগ অনেক দিন ধরে খুঁজছিলাম। ফাইনালি সুযোগ পেয়ে গেলাম। আরজু ভীষণ এক্সাইটেড হয়ে বলল, কনগ্রাচুলেশন দোস্ত। থ্যাঙ্কস। শুভ বলল, তুই কি মডেলিংয়ে ক্যারিয়ার গড়তে চাইছিস? জানি না, কিছুই প্ল্যান করিনি। হঠাৎ কেউ যারার মাথায় চাপড় মেরে বলল, এর মাথায় গোবর ছাড়া আর কিছুই নেই। একে জব কে দিবে? মডেলিং এর জন্য ঠিক আছে, সেজেগুজে হাঁটাহাঁটি করা ছাড়া আর কিছুই এর ধরা হবে না। যারা রেগে ফুয়াদের দিকে তাকাল। রামিম হেসে ফুয়াদের উদ্দেশ্য বলল, তুই যতটা সহজ ভাবছিস ততটা সহজ না মডেলিং, বেশ ধৈর্যের কাজ। যারা রামিমের দিকে ফ্লাইং কিস ছুঁড়ে বলল, তুই আমার জানের দোস্ত, একমাত্র তুই আমার কষ্টটা বুঝলি। ফুয়াদ সব শুনেও কোনো প্রতিক্রিয়া দেখল না। পিৎজা চলে আসতেই আরজু যারার কানে কিছু একটা বলল। তারপর দুজনেই মুচকি হাসল। খাওয়ার মাঝেই সাবিহার প্রচণ্ড ঝাল লাগতে শুরু করল। বোকার মতো বেশি চিলি ফ্লেক্স দিয়ে ফেলেছে। ঝালে ফর্সা মুখ লাল হয়ে আসল। রামিম বিষয়টি খেয়াল করে দ্রুত পানি এগিয়ে দিল, আর ধমক দিয়ে বলল, ফাজিল, ঝাল খেতে পারিস না তবে এত মরিচ নিলি কেন? প্রচণ্ড ঝালে সাবিহার চোখ দিয়ে পানি পড়তে শুরু করল। ঠোঁটের পাশে জ্বলছে। রামিম একটা টিস্যু নিয়ে সাবিহার ঠোঁট মুছে দিতে লাগল। শুভ দ্রুত এই সুন্দর মুহূর্তটুকু ক্লিক করে রাখল। বন্ধু মহলের সকলের মুখেই প্রশান্তির হাসি ফুটে উঠল। ট্রেতে লাস্ট পিস পিৎজা পড়ে থাকতে দেখে আরজু, যারা আর ফুয়াদ ঝাঁপিয়ে পড়ল। যারা যুদ্ধে জয়ী হয়ে তৃপ্তির ঢেকুর তুলল। পরদিন আরজু আর যারা একটা জনসমাগমপূর্ণ জায়গায় পৌঁছাল। যারা কপাল চুলকে বলল, ভিড় দেখেছিস? আরজু মন খারাপ করে বলল, তোকে বলেছিলাম আরও আগে বের হতে, তুই লেট করলি। আরে ব্যাপার না, সবাইকে ঠেলে ঠুলে সামনে চলে যাব। আরজু আর যারা ভিড় ঠেলে সামনে আগাতে লাগল। ভিড়ের মাঝে আরজু হঠাৎ অনুভব করল কেউ তার কোমরে বাজেভাবে স্পর্শ করেছে। আরজুর সারা শরীর ঘিন ঘিন করে উঠল। মুহূর্তেই শুভর কথা মনে পড়ল। শুভ তার পাশে থাকতে কোনো দিন এই ধরনের বাজে পরিস্থিতিতে পড়তে হয়নি।
শুভ তার পাশে ছায়ার মতো লেগে থাকত। আরজু যারার হাত শক্ত করে চেপে ধরল। যারা পেছনে ফিরে আরজুর দিকে তাকাল। আরজুর মলিন মুখ দেখে যেন যারা সব বুঝতে পারল। আরজুকে সামনে দিয়ে নিজে পেছনে দাঁড়াল। কয়েক মুহূর্ত পর করো হাতের স্পর্শ পেয়ে যারা সাথে সাথে কোমরের হাতটি চেপে ধরল। পেছনে ফিরে দেখল একটা 20-21 বছরের ছেলে। যারা প্রচণ্ড রেগে ছেলেটার নাক বরাবর ঘুষি মারল। ছেলেটা সাথে সাথে মাটিতে লুটিয়ে পড়ল। আরজু হা করে যারার দিকে তাকিয়ে রইল। আশেপাশের অনেকেই যারার দিকে তাকিয়ে আছে। যারা ছেলেটির সামনে ঝুঁকে বলল, মেয়েদের শরীর সস্তা পেয়েছিস? আমার মতো মেয়ের পাল্লায় কোনোদিন পড়িসনি, না হলে এই দুঃসাহস জীবনেও দেখাতে পারতি না। বলেই ছেলেটির পায়ে নিজের হাই হিল দিয়ে চেপে ধরল। ছেলেটি ব্যথায় কুকিয়ে উঠল। পাশে দাঁড়ানো একটা মেয়ে বলল, একদম ঠিক করেছেন আপু, এই অসভ্যটা একটু আগে আমার সাথেও অসভ্যতাম করেছে। যারা যেন উৎসাহ পেল। ছেলেটির গালে চড় মেরে বলল, আজকের কথা মনে থাকলে জীবনে কোনোদিন কোনো মেয়ের সাথে বাজে ব্যবহার করতে আসবি না। আরজু দেখল আশেপাশের সকলে তাদের দিকে তাকিয়ে আছে। আরজু যারাকে এক প্রকার টেনে সেখান থেকে নিয়ে গেল। যারা তখনও রাগে ফুঁসছে। আরজু বলল, ঝাঁসি কি রানী, এবার থামো, অনেক হয়েছে, ছাড়, ওই বাস্টারকে আজ মেরাই ফেলব। চুপ, মাথা ঠান্ডা কর। আরজু অনেক বুঝিয়ে যারাকে ঠান্ডা করল। এতক্ষণে জনসমাগম আরও বেড়ে গেল। আরজু আর যারা অনেক কষ্ট স্টেজের অনেকটা কাছাকাছি এসে পড়ল। আরজু দূর থেকেই স্টেজে বেশ কিছু মানুষের মাঝে কাঙ্ক্ষিত মানুষটিকে দেখতে পেল। যারা মুচকি হেসে বলল, উফ অফ, তোর নেতা সাহেব যা হ্যান্ডসাম, উনার উপর তোর নজর না পড়লে আমি নিজেই পটিয়ে ফেলতাম। আরজু রাগী চোখে যারার দিকে তাকালো আর বলল, খবরদার আমার জামাইয়ের দিকে নজর দিবি না। আরে বাবা, এত দূর, আজ পর্যন্ত সামনাসামনি কিছুই বলার সাহস করতে পারলি না, আর জামাই বানিয়ে বসে আছিস। আরজু মুচকি হেসে বলল, আমার সাহস সম্পর্কে তোর ধারণা নেই, আমি আরও ভয়ঙ্কর কিছুও করতে পারি। হয়েছে, আর ভাব নিতে হবে না। তোর জামাইয়ের দিকে আমি মোটেও নজর দেইনি, বরং অন্য মেয়েরা বিশেষ নজর দিয়ে বসে আছে। কথাটা বলেই যারা কয়েকটা মেয়ের দিকে তাকাতে বলল। আরজু সেদিকে তাকাতেই রাগে কটমট করতে লাগল। মূলত আরজু আর যারা আজ এসেছে একটি নতুন মেডিকেল কলেজের উদ্বোধনী অনুষ্ঠানে। সেখানে নাহিদ বিশেষ অতিথি হিসাবে উপস্থিত রয়েছে। সেদিন শুভর সাথে বেরিয়ে রাস্তায় একটা পোস্টারে নাহিদের ছবি দেখে আরজু তীক্ষ্ণ নজরে সেটি পর্যবেক্ষণ করেছিল। সেই সুবাদেই আজ যারাকে নিয়ে এই কলেজ মাঠে উপস্থিত হয়েছে। দূর থেকেই আরজু নাহিদকে পর্যবেক্ষণ করল। নাহিদ মনোযোগ দিয়ে একটা কাগজ পর্যবেক্ষণ করছে। বরাবরের মতো সাদা পাঞ্জাবির উপর কালো মুজিব কোট, দেখতে একদম চকবারের মতো লাগছে। কিন্তু মেডিকেল কলেজের মেয়েগুলো তার নেতা সাহেবের উপর যেই লোলুপ দৃষ্টি ফেলছে সেটা আরজু একদম সহ্য করতে পারছে না। আরজুকে রাগতে দেখে যারা হেসে বলল, ইসস, চারপাশে কেমন পোড়া গন্ধ বের হচ্ছে। তুই পোড়া গন্ধ পাচ্ছিস? আমার তো শরীরে আগুন ধরে যাচ্ছে। আরজুর কথায় যারা শব্দ করে হেসে উঠল। একটু পর নাহিদ উঠে আসলো বক্তৃতা দিতে। আরজু নাহিদের বক্তৃতা মুগ্ধ হয়ে শুনছে। ইসস, কি মিষ্টি কণ্ঠস্বর। আরজু দূর থেকেই ঠোঁট উঁচু করে চুমু ছুঁড়ে মারল। যারা আরজুর কাহিনী দেখে হেসে কুটি কুটি হচ্ছে। এই মেয়ে নির্ঘাত পাগল। নাহিদ মাইকের সামনে দাঁড়িয়ে বক্তৃতা দিচ্ছে।
কথা বলার মাঝেই হঠাৎ তার চোখ আটকে গেল ভিড়ের মাঝে। আরজুকে সেখানে দেখে বেশ অবাক হল। তার পাগলিটা এই জায়গায় কি করছে? নিশ্চয়ই কোথাও পোস্টার দেখে চলে এসেছে। কিন্তু এই পাগলিটা ভিড়ের মধ্যে কেন এলো? যদি কোনো বাজে পরিস্থিতিতে পড়ে? এই মেয়েটাকে কি করে বুঝাবে? আসলেই কি আরজু তাকে এতটা ভালোবাসে, নাকি সবটাই ক্ষণিকের মোহ? নাহিদ এক পলক সেদিকে তাকিয়ে আবার বক্তৃতায় মনোনিবেশ করল। নাহিদ বক্তৃতা শেষে কিছু সময়ের মধ্যেই সেখান থেকে বেরিয়ে পড়ল। আরজু মন খারাপ করে ভিড় থেকে বেরিয়ে আসল। নেতা সাহেবকে যতই দেখে মন ভরে না। নেতা সাহেব সামনে থাকলে সময় এত দ্রুত কেন কেটে যায়? ঠিক তখনই আরজুর ফোনে একটা এসএমএস আসল। আরজু মেসেজ দেখে প্রথমে কিছুটা অবাক হল, কিন্তু পরবর্তীতে মুচকি হাসল। আর যারাকে কিছু একটা বলে দ্রুত বিদায় নিয়ে বেরিয়ে আসল। কিছুটা সামনে আসতেই আরজু নাহিদের গাড়ি সামনে দাঁড়িয়ে থাকতে দেখে সামনে এগিয়ে গেল। গাড়ির গ্লাসে টোকা দিতেই পেছনের দরজা খুলে গেল। আরজু উকি দিয়ে দেখল নাহিদ বসে আছে। গম্ভীর মুখে আরজুকে গাড়িতে উঠার ইশারা করল। নাহিদের গম্ভীর মুখ দেখে আরজু খানিকটা ভরকে গেল। নেতা সাহেব কি কোনো কারণে তার উপর রেগে আছে? চলবে।